I, Donald John Trump, do solemnly swear I, Donald John Trump, do solemnly swear that I will faithfully execute the office of President of the United States the office of President of the United States. প্রেসিডেন্ট হিসেবে আবারও হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের বদলে শান্তি ফেরানোর অঙ্গীকার। Perhaps most importantly, the wars we never get into. My proudest legacy will be that of a peacemaker and unifier. That's what I want to be, a peacemaker and a unifier. তিস্তা এবং রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে আসতে পারে নতুন ঘোষণা, ভারতের জন্যও বিশেষ বার্তা। ভূমি অধিগ্রহণ জটিলতায় ঢাকার সঙ্গে 6 লেন সড়কের কাজে সিলেট অংশে ধীরগতি, 1.5 বছরে 12% অগ্রগতি। এবং নিউমোনিয়া সহ 4 ধরনের টিকা সংকটে কুমিল্লায় হুমকিতে শিশুর স্বাস্থ্য সুরক্ষা, উৎকণ্ঠায় অভিভাবকরা, মিলছে না কোনো সমাধান। স্বাগত এখন সকালে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। রাজস্বিক প্রত্যাবর্তনের মাধ্যমে 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম মেয়াদের মতো এবারও ট্রাম্পকে শপথ পড়ান প্রধান বিচারপতি জন রবার্টস। শপথ গ্রহণ শেষে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ শুরু হয়ে গেছে। জানালেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে জরুরি অবস্থা জারি করে দেশ ছাড়া করা হবে লাখো অবৈধ অভিবাসীকে। নতুন যুক্তরাষ্ট্র যুদ্ধের বদলে শান্তি ফিরিয়ে আনবে বলেও অঙ্গীকার তার। নাফিয়া আরমান বরণ জানাচ্ছেন বিস্তারিত। John Trump do solemnly swear I, Donald John Trump, do solemnly swear that I will faithfully execute দুটি বাইবেলে হাত রেখে 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে হোয়াইট হাউসে রাজস্বিক প্রত্যাবর্তন নিশ্চিত করলেন 78 বছর বয়সী এই নেতা। 40 বছর পর ক্যাপিটাল হিল প্রাঙ্গণের বদলে ক্যাপিটল রোটুন্ডায় ফিরল শপথ গ্রহণ অনুষ্ঠান। 2017 সালের মতো এবারও ট্রাম্পকে শপথ পড়ান প্রধান বিচারপতি জন রবার্টস। পূর্বসূরি জো বাইডেনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করলেন ডোনাল্ড ট্রাম্প। উপস্থিত ছিলেন সাবেক 3 মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা। শপথ অনুষ্ঠান শেষে ভাষণে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ শুরু হয়ে গেছে। 2025 সালের 20 জানুয়ারি নতুন স্বাধীনতা দিবস হিসেবে বিবেচিত হবে মার্কিনীদের জন্য। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে জারি করা হবে জরুরি অবস্থা। দেশ থেকে বিতাড়িত করা হবে লাখ লাখ অবৈধ অভিবাসীকে। The golden age of America begins right now. From this day forward, our country will flourish and be respected again all over the world. We will be the envy of every nation, and we will not allow ourselves to be taken advantage of any longer. ট্রাম্প জানান, মার্কিনদের বিত্তশালী করতে অন্যান্য দেশের ওপর জারি করা হবে বাণিজ্য শুল্ক। বাক স্বাধীনতা পুনরুদ্ধারে প্রত্যাহার করা হবে সব ধরনের সেন্সরশিপ। নতুন যুক্তরাষ্ট্র যুদ্ধের বদলে শান্তি ফিরিয়ে আনবে বলেও অঙ্গীকার করেন তিনি। এ সময় পানামা খাল পুনর্দখলের কথাও পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। We will measure our success not only by the battles we win, but also by the wars that we end, and perhaps most importantly, the wars we never get into. My proudest legacy will be that of a peacemaker and unifier. That's what I want to be, a peacemaker and a unifier. শপথ অনুষ্ঠানে বিশ্ব নেতাদের মধ্যে দেখা যায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট হেভিয়ার মিলেইকে। এছাড়াও ছিলেন শীর্ষ ধনকুবের ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ, টিম কুক ও সত্য নাদেলার মতো প্রযুক্তি ব্যবসায়ীরা। প্রায় 2600 অতিথিতে পূর্ণ ছিল ক্যাপিটল হিল ভবন। এর আগে বিদায়ী প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবনিযুক্ত প্রেসিডেন্ট ও তার স্ত্রী। হোয়াইট হাউসে কিছুক্ষণ চা চক্রের পাশাপাশি আলাপচারিতা শেষে একই গাড়িতে করে ক্যাপিটল হিলে পৌঁছান দুই প্রেসিডেন্ট। শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মাধ্যমে। সবশেষ নয়া প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর সমবেত সঙ্গীতে মঞ্চ মাতান ইউএস মেরিন ব্যান্ড ও আর্ম ফোর্সের সদস্যরা। এরপর আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় বাইডেন হ্যারিস জুটিকে। সাধারণ জনতাদের জন্য উন্মুক্ত ছিল ক্যাপিটাল ওয়ান এরিনার ইনডোর স্টেডিয়াম, যেখানে 20,000 মানুষের জন্য আয়োজন করা হয় প্রেসিডেন্সিয়াল প্যারেড। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।
এদিকে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের রাজধানীতে ছিল সাজ রব। নতুন প্রেসিডেন্টকে এক নজর দেখতে ক্যাপিটাল হিল প্রাঙ্গণের সামনে জড়ো হন হাজারো মানুষ। ইনডোর স্টেডিয়াম ক্যাপিটাল ওয়ান এরিনায় একসঙ্গে অনুষ্ঠান উপভোগ করেন 20,000 মানুষ। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে ওয়াশিংটন ডিসি থেকে আরও জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আগামী 4 বছরেও আরও অনন্য ইতিহাস গড়বেন বলে মনে করেন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। লাখ লাখ ট্রাম্প সমর্থক এই ওয়াশিংটন ডিসিতে উপস্থিত হন ভোরবেলা থেকে। অনেকে আবার আগের দিন রাতেই উপস্থিত হন এখানে। তাদের দৃঢ় বিশ্বাস যুক্তরাষ্ট্রকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন ট্রাম্প, আর তাতেই সমর্থন দিতে তারা উপস্থিত হয়েছেন। তবে শঙ্কা রয়েছে অভিবাসন ইস্যুতে। অবৈধ যে অভিবাসী রয়েছেন তা যুক্তরাষ্ট্রের উন্নয়নের পথের কাঁটা বলে ডোনাল্ড ট্রাম্প সরাসরি অভিহিত করেছেন। আর এতে সমস্যা যেটি হয়েছে তা হচ্ছে বিভিন্ন দেশের অভিবাসী যারা রয়েছেন, বিশেষ করে দক্ষিণ এশীয় অভিবাসীরা, তারা সবথেকে বেশি শঙ্কার মধ্যে রয়েছেন। মেক্সিকো সহ লাতিন আমেরিকার যে দেশগুলো রয়েছে সেই দেশের অভিবাসীরা এখানে যে কোনো মূল্যে টিকে যেতে প্রস্তুত। তবে বাংলাদেশি সহ দক্ষিণ এশিয়ার অভিবাসীরা সমস্যার মধ্যে পড়লে সেই সমস্যা উত্তরণের পথ বেশ জটিল বলে মনে করছেন বিশ্লেষকরা। এই শপথ অনুষ্ঠান যে শুধু তীব্র ঠান্ডার কারণে অভ্যন্তরে হয়েছে তা কিন্তু নয়। নিরাপত্তা ঝুঁকির কারণে এটিকে অভ্যন্তরে নিয়ে নেওয়া হয়। পাশাপাশি ব্যাপক জনতার যে নজিরবিহীন ঢল নেমেছিল সেই ঢল সামাল দেওয়া কোনোভাবেই কোনো ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সম্ভব ছিল না বলেই অভ্যন্তরে অনুষ্ঠানটি হয়েছে। He's a businessman, so we can only expect great things. It's a new day in America and the world. God bless Donald J. Trump and J.D. Vance. We're both very excited for Donald Trump's foreign policy. We're going to be one of the strongest nations the world has ever seen, and we're going to be back on track. The golden age is here. America first. God bless America and God bless the world. Trump's going to save the world. ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্স যেভাবে উঠে এসেছেন, তিনি তরুণদের প্রতিনিধিত্ব করছেন। তাকে নিয়ে চারিদিকে চলছে চর্চা। বিশ্লেষকরা সহ এখানে উপস্থিত যারা হয়েছেন তারা বেশ উচ্ছ্বসিত এই তরুণ নেতৃত্ব পেয়ে। অর্থনৈতিক উন্নয়ন সহ যুদ্ধ বন্ধের যে বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, সেটি যেন কার্যকর হয় এবং সারা পৃথিবীর মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেটি নিশ্চিত করার দাবি স্থানীয়দের। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলের সামনে থেকে সৈয়দ ইফতেখার, এখন। ক্ষমতা গ্রহণের আগেই নিজের ঝলক দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা থেকে ইউক্রেন এবং কানাডা থেকে ইউরোপ সব জায়গায় নিজের আধিপত্য বজায় রেখেছেন তিনি। এরই মধ্যে বিশ্ব নেতাদের পরিকল্পনাও পাল্টে দিয়েছেন তিনি একাই। আগামী 4 বছরে বিশ্বকে কতটুকু বদলে দেবেন ট্রাম্প, সেটি এখন দেখার অপেক্ষায় বিশ্ববাসী। আরও জানাচ্ছেন তানভীর জনি। 47তম প্রেসিডেন্ট হিসেবে আবারও যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প। তার প্রত্যাবর্তনও ঘটেছে দাপটের সঙ্গে। দ্বিতীয় মেয়াদে এসে এরই মধ্যে প্রভাব বিস্তার করেছেন বিশ্বব্যাপী। গাজা ইসরায়েল যুদ্ধ থেকে শুরু করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং চীন, কানাডা, মেক্সিকো, এমনকি গোটা ইউরোপ নিজের আধিপত্যের জানান দিয়েছেন সবখানেই। বদলে দিয়েছেন বিশ্ব নেতাদের হিসাব নিকাশ। শপথ গ্রহণের আগেই মধ্যপ্রাচ্য সংকট সমাধানে কড়া হুঁশিয়ারি জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। 20 জানুয়ারির আগেই কার্যকর হল হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি। গাজায় যুদ্ধ চালিয়ে যেতে নানা কৌশলে বাইডেন প্রশাসনকে বোঝাতে সক্ষম হয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ট্রাম্পের বেলায় তা আর ঘটেনি, যা ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্পের প্রভাব সফলতার মুখ দেখেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কতদিন চলবে তা এখনও অজানা। দুই পক্ষের মধ্যে অস্ত্রবিরতিরও কোনো লক্ষণ নেই। যুক্তরাষ্ট্রের সহায়তায় যুদ্ধের ময়দানে নিজেকে টিকিয়ে রেখেছে ইউক্রেন। এবার হোয়াইট হাউসের নতুন শাসকের দিকে তাকিয়ে আছে দেশটি। Із допомоги, чого б хотілося, мабуть, більше авіаційної якоїсь техніки, тому що є питання з кабами, воно не вирішено. З Вовчанська до Харкова, в принципі, зовсім недалеко. Загроза постійно є. ট্রাম্প প্রশাসন নিয়ে ইউরোপীয়দের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
নতুন আশা ও ভয় দুটোই কাজ করছে তাদের মধ্যে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কণ্ঠেও যুক্তরাষ্ট্র বা ট্রাম্পকে নিয়ে নমনীয়তা দেখা যাচ্ছে। ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে পুতিন বলেন, ইউক্রেন ও পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসতে প্রস্তুত তিনি। Предвыборный период был для господина Трампа во всех отношениях нелегким. На него и даже на членов его семьи постоянно оказывалось жесточайшее давление. Дело дошло до попыток покушения на его жизнь. প্রতিবেশী কানাডা ও মেক্সিকোর উপর 25% শুল্ক আরোপের মাধ্যমে মার্কিন ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। তার এমন ঘোষণায় কানাডার রাজনীতিতে পালাবদল হয়েছে। প্রধানমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। ট্রাম্পের প্রত্যাবর্তনে নড়েচড়ে বসেছে ব্রিটিশ সরকারও। এরই মধ্যে সম্ভাব্য করণীয় নিয়ে একের পর এক বৈঠক করছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনও কিছুটা শঙ্কায় পড়েছে। 50,000 কোটি মার্কিন ডলার মূল্যের চীনা পণ্যের ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে ঝুঁকিতে রয়েছে দেশটির অর্থনীতি। কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে যা বাধার মুখে পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। তানভীর জানি, এখন বিশ্ব। এবার দেশের খবর। দায়িত্ব নেবার পর এই প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। চলমান পরিস্থিতি বিবেচনায় এই সফরকে ভারতের জন্য বিশেষ বার্তাও বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সফরে তিস্তা প্রকল্প এবং রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রগতি আসতে পারে। বাকিটা জানাবেন নাইম আবির। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর বাংলাদেশের কূটনৈতিক আচরণের নানামুখী পরিবর্তনের আলোচনার মধ্যেই চীনে পররাষ্ট্র উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর। আর এই আলোচনাকে আরও উস্কে দিয়েছে তিস্তা ইস্যু। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ফের নবায়ন হতে চলেছে তিস্তা নিয়ে ঢাকা বেইজিং এর বোঝাপড়া। এটার যে আপনার গাইডিং যে এমওইউটা, সেটার মেয়াদ শেষ হয়ে গেছে, সেটা আমরা রিনিউ করবো। এটা হলো প্রথম কাজ, রিনিউ করবো আমরা। রিনিউ করবো, তারপরে স্পেসিফিক প্রজেক্টের ব্যাপারে তো আরও অনেক ডিটেলস আলোচনা লাগবে। তবে বাংলাদেশ অবশ্যই তার নিজের স্বার্থে সিদ্ধান্ত নেবে, এটা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। উত্তরের জনপদের জীবনমান উন্নয়নের যে প্রকল্পে বিরোধিতার সুর দেখিয়েছিল ভারত, চীনের সাথে সেই প্রকল্পের অগ্রগতিকে কিভাবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা? তাৎপর্যপূর্ণ অনেকগুলো কারণে। একটা হলো যে আপনি জানেন যে ভারত আমাদের খুবই মানে একটা ইম্পর্টেন্ট প্রতিবেশী, গুরুত্বপূর্ণ প্রতিবেশী, এবং আমাদের এখান থেকে সবসময় আমরা সচরাচর দেখেছি যে ভারতে প্রথম দ্বিপাক্ষিক সফরটি করা হয়। কিন্তু আমার মনে হয় এটা ভারতকে একটা মেসেজও দেওয়া যে আমরা এক ধরনের যেটাকে বলে ফরেন পলিসি অটোনমি বা সার্বভৌমত্ব, পররাষ্ট্র নীতি প্রণয়নের এবং সেটা এক্সিকিউট করার, সেটি আমরা এক্সারসাইজ করব। তিস্তার ব্যাপারেও আমার মনে হয় বাংলাদেশ হয়তো এবার বড় আকারেই সিদ্ধান্ত নিতে পারে। কারণ আমরা শেষ সময় যেটা দেখলাম, বিগত সরকার একেবারে শেষের দিকে এসে ভারতও যেই পরিকল্পনাটা চীন বলেছে তারা সহায়তা দিতে রাজি আছে, সে ব্যাপারে তারাও বুঝতে পেরেছে যে সমাধান ওই শেয়ারিংয়ের হবে না, বরং বাংলাদেশের যে পরিকল্পনাটা মনে রাখতে হবে, ওটা কিন্তু চীনের পরিকল্পনাটা বাংলাদেশের পরিকল্পনা। চীন বলেছে যে হ্যাঁ, তারা এর মধ্যে আসতে পারে। তো সেই জায়গায় আমার মনে হয় হয়তো একটা সম্ভাবনা তৈরি হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে পররাষ্ট্র উপদেষ্টার এই সফরে বিশেষ গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু। যদিও মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে এখনো পর্যন্ত অনিশ্চয়তায় রোহিঙ্গা প্রত্যাবাসন, তবুও এই বিশ্লেষক মনে করেন সফরে রোহিঙ্গা সংকট সমাধানে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার এই জিনিসটা জাতিসংঘে উত্থাপন করেছেন এবং একটা আন্তর্জাতিক কনফারেন্সও হতে যাচ্ছে। স্বাভাবিকভাবে সেই জায়গায় জানতে চাইবে চীন যে এই পরিকল্পনাটা কি। কারণ সেই জায়গায় আমার মনে হয় যদি নতুনত্ব কিছু আসে, তাহলে একটা সম্ভাবনা হয়তো দেখা দিতে পারে। এছাড়াও এই সফরে ব্যবসা বাণিজ্য, ঋণের সুদহার কমানো, সামরিক সহায়তা, স্বাস্থ্য খাতে সহায়তার পাশাপাশি সম্পর্কের 5 দশক পূর্তিতে আগামী মার্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বেইজিং সফর নিয়েও আলোচনা হবে। নাইম আবির, এখন, ঢাকা। মিরপুর মডেল থানার ওসি গিয়াসউদ্দিন মিয়াকে বদলির প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর এলাকার ছাত্র প্রতিনিধিরা।
মঙ্গলবার রাতে ওই থানার সামনে বিক্ষোভ করেন তারা। বলেন 5 আগস্টের পর মিরপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবদান রেখেছেন গিয়াসউদ্দিন মিয়া। সেই সাথে ছাত্র আন্দোলনে হামলাকারীদের গ্রেফতার করতেও তিনি ভূমিকা রেখেছেন। আজ সকাল 10টার মধ্যে তার বদলির আদেশ স্থগিত করার দাবি জানান শিক্ষার্থীরা। বদলির আদেশ স্থগিত না করলে রাস্তা অবরোধ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে মিছিল নিয়ে যাবার ঘোষণাও দেন তারা। আমাদের একটাই দাবি হচ্ছে এই অবৈধ বদলির কারণ আমরা জানতে চাই এবং এই বদলি যদি প্রত্যাহার করা না হয় মিরপুর মডেল থানার সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হবে। সবাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাত্রা করবে এবং সেখানে বিক্ষোভ মিছিল করবে। আমরা কোনোভাবেই ওসি গিয়াস ভাইকে এখান থেকে বদলি হতে দেব না। ধানমন্ডির 27+ হাসপাতালে মুমূর্ষু রোগীর চিকিৎসায় অবহেলার অভিযোগে বিক্ষোভ করেছেন রোগীর স্বজন এবং স্থানীয়রা। রোগীর স্বজনরা জানান মঙ্গলবার রাতে মাথায় আঘাতপ্রাপ্ত মিতু আক্তারকে হাসপাতালটিতে ভর্তি করানো হয়। এরপর দ্রুতই তার অপারেশন করানোর জন্য প্রভাবিত করতে থাকে হাসপাতাল কর্তৃপক্ষ। স্বজনদের অভিযোগ প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা এবং যন্ত্রপাতি না থাকা সত্ত্বেও তার অপারেশন করা হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানান রোগীর পরিস্থিতি বিবেচনা করেই মিতু আক্তারের অপারেশন করা হয়েছে। এ বিষয়ে সকল শর্ত মেনে রোগীর স্বজনরা অপারেশনের জন্য অনুমতিও দিয়েছে বলেও দাবি কর্তৃপক্ষের। আমরা যখন ওখানে বলছি অপারেশনটা করতে রাজি, তাহলে কেন 4টা পর্যন্ত ওনাগো খালি আমাদের বলতেই হইলো যে এই পেশেন্ট মরে যাইতে পারে? মানে ওনারা কনভিন্স, ওনারা এমনভাবে কনভিন্স সবাই 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা এর মধ্যে প্রথম দিন বলছে যে ডক্টর আসতেছে। আমরা ভাবছি যে রাত হয়ে গেছে, সবাই হয়তো বা চলে গেছে, এখন আসতেছে আমাদের জন্য। আমরা তো বুঝি নাই যে ওনাদের ডক্টর তো কোনোদিনও থাকে না। এখানে কোনো ডাক্তারি টার্ম ছাড়াই মানে বাংলায় লেখা যেন কেউ পড়ে সিন করে স্বাক্ষর করতে পারে, এই জন্য বাংলা লেখা হয়েছে। ডাক্তারি টার্মগুলো এইটাই অপারেশনের আগে এটা অপারেশনের এবং চিকিৎসা করার সম্মতিপত্র। সিটি স্ক্যান আমরা হাতে পেয়েই অপারেশন করেছি। আমরা সিটি স্ক্যানগুলো পপুলার থেকে করে নিয়ে আসি। ঢাকা সিলেট 6 লেনের মহাসড়কের কাজের অগ্রগতি থাকলেও সিলেট অংশে 1.5 বছরে অগ্রগতি মাত্র 12%। জমি অধিগ্রহণ জটিলতায় ধীর গতিতে এগোচ্ছে এই কাজ। এতে দুর্ভোগের পাশাপাশি ব্যবসা বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। যদিও কর্তৃপক্ষ বলছে সমস্যার সমাধান করে কাজের গতি বাড়ানোর চেষ্টা চলছে। আরও জানাচ্ছেন গুলজার আহমেদ, ছবি তুলেছেন সেলিম মিয়া। বর্তমান ঢাকা সিলেট মহাসড়কের দুপাশে ব্রিজ, কালভার্ট সহ নানান উন্নয়নমূলক কাজ চলমান। মূলত প্রাথমিক এই কাজের মধ্য দিয়েই সূচনা হয় সিলেটবাসীর স্বপ্নের 6 লেন প্রকল্পের। এই সড়কটি রাজধানী ঢাকা ও প্রধান বাণিজ্যিক শহর চট্টগ্রামের সাথে সিলেটের যোগাযোগের অন্যতম মাধ্যম। কিন্তু প্রকল্পের কাজ 1.5 বছর আগে শুরু হলেও আশানুরূপ অগ্রগতি না হওয়ায় যাতায়াত ভোগান্তিতে সিলেট অঞ্চলের কোটি মানুষ। খুব স্লোভাবে কাজ হচ্ছে, যে কাজ আমরা দ্রুত আশা করছিলাম এমন দ্রুত কাজ না। রোডের অবস্থাটা যে গাড় গাড়া আর যে গাড়ির অবস্থা, এই ধরনের অবস্থা থাকলে ভাই এমলা মানুষ চলাফেরা করা সম্ভব। আর রোডটার অবস্থাটা খুবই সিরিয়াস। রাস্তাঘাট খারাপের কারণে মানুষ চলাফেরা করতে খুব বিঘ্ন হচ্ছে, আর পাশাপাশি আমাদের ব্যবসারও ক্ষয়ক্ষতি হচ্ছে। প্রায় 30,000 কোটি টাকা ব্যয় ধরে 2024 সালের জানুয়ারিতে প্রকল্পের কাজ শুরু হলেও অগ্রগতি সামান্য। বিশেষ করে সিলেট অংশে কাজ শেষ মাত্র 12%। তবে সকল জটিলতা নিরসন করে আগের চেয়ে গতি কিছুটা বেড়েছে বলে মন্তব্য প্রকল্প সংশ্লিষ্টদের। সড়ক ও জনপথ বিভাগ জানায় ভূমি অধিগ্রহণে জটিলতা কেটে যাচ্ছে। কয়েক মাসের মধ্যে বাকি জটিলতাও দূর করে দ্রুত কাজ সম্পন্নের দিকে এগুচ্ছেন তারা। 23 সালে আমরা যেটা মার্চ মাসে শুরু করেছিলাম এবং মে মাসে যেটা শুরু করেছিলাম, এগুলো বলা যায় যে আমাদের এখন পর্যন্ত 12% অগ্রগতি। তো আমাদের সবাই জানেন যে ভূমি অধিগ্রহণ নিয়ে একটু জটিলতা ছিল, বাট নতুন জেলা প্রশাসক আসার পরে উনি নিজের সাইট ভিজিট করে আমাদেরকে যে ফাঁকা জায়গাগুলো আছে, যেসব জায়গায় কোনো স্থাপনা নেই সেসব জায়গাগুলো আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তো ম্যাক্সিমাম জায়গাতেই আমরা এখন কাজ করতে পারতেছি। ঢাকা সিলেট অংশে 17টার মাঝে 11টা কিন্তু ভূমি মন্ত্রণালয় অনুমোদন হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা ঢাকা সিলেট অংশের আমরা অগ্রগতি সন্তোষজনক। আর তারপর ঢাকা সিলেট তামাবিল অংশে আমাদের নিজস্ব ভূমি আছে বেশ কিছু অংশে,
তো সেই সমস্ত জায়গায় ঠিকাদাররা কাজ করতে পারবে। মহাসড়কটি এশিয়ান হাইওয়ে, বিমস্টেক করিডোর এবং সার্ক হাইওয়ে করিডোরে একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় ব্যবসায়িক নেতারা বলছেন, বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় সড়কের কাজ দ্রুত গতিতে শেষ করা উচিত। ব্যবসার পরিবেশ তৈরি করতে হলে সরকারকে এগিয়ে আসতে হবে। সরকারকে জানতে হবে কোন কোন কাজের কারণে এই ব্যবসায়ীটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন আমি একটা ফাইন্ড আউট করে দিলাম, ব্যবসায়ী তার নির্দিষ্ট মাল নির্দিষ্ট সময়ে তার মালটা পুষতে পারে না, রাস্তাঘাটের অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে। 2027 সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তবে পুরো উত্তর পূর্বাঞ্চলের মানুষের প্রত্যাশা, নাগরিক ভোগান্তি দূর করতে হলেও সরকার এ প্রকল্পকে আরও গুরুত্ব দিয়ে সময়মতো কাজ শেষ করবে। গুলজার আহমেদ, এখন সিলেট। এখন সকালে সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। কুমিল্লায় দেখা দিয়েছে শিশুর জীবন রক্ষাকারী 4 ধরনের টিকার সংকট। এতে হুমকির মুখে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা। নির্ধারিত সময়ে টিকা দিতে এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে ছুটছেন অভিভাবকরা। তবে চাহিদা মতো টিকা আসতে সময় লাগবে বলে জানান সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন খালেদ সাইফুল্লাহ। সন্তানকে প্রাণঘাতী রোগ থেকে বাঁচাতে টিকার জন্য এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে ছুটছেন বাবা মা, কিন্তু কুমিল্লায় মিলছে না শিশুর জীবন রক্ষাকারী 4 ধরনের টিকা। আগের টিকা কুমিল্লা সদরে দিছিলাম, এখন বলতেছে যে এখন হবে না, একবার এক কথা বলে আর কি, এই জন্য আমরা এখানে আসছি। টিকা দিতে পারতেছি না, আজকে প্রায় 3 মাস মতো, 4 মাস হয়েছে বাবুর বয়স। প্রথম টিকাটাই দিতে পারছি, শুধু যে কেন্দ্রে টিকা দিছি ওই কেন্দ্রে টিকা নাই। এখন সিটি কর্পোরেশনে আসছি, ওখানেও দিতে পারতেছি না। হয়রানি হইতেছি, শিশু মঙ্গলে গেছি, ওখানেও নাই, সিটি কর্পোরেশনে আসছি, ওখানেও নাই। দীর্ঘ প্রতীক্ষা আর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত টিকা দিতে না পারায় উৎকণ্ঠায় অভিভাবকরা। অনেক প্যারা, মানে প্রত্যেক দিন আসতে হয়েছে। দেখা গেছে রবিবার বৃহস্পতিবার বলে দিত আসার জন্য আসতাম, তারপর এত ছোট বাচ্চা 45 দিনে যে টিকাটা দেওয়া, মানে ওইটাও তো কমপ্লিট হয় নাই। এটা পাইছি আরো প্রায় 1.5 মাস পরে। 5টা টিকা দেওয়ার কথা, 2টা দেওয়া হয়েছে আর 3টা এখনো বাকি। এখন বাচ্চার 2.5 মাস, এখন আবার দিতে হবে, কিন্তু তাও তো আমরা দিতে পারলাম না। এখন অনেক দিন পরে হয়তো টিকা এখানে আসছে, তার জন্য অনেক বিড়ম্বনা। সঠিক সময় যদি টিকাগুলো দিতে না পারে তাহলে তো অনেক ক্ষতি হবে না, বাচ্চা মানুষ। ফার্স্ট ডোজও ওর অনেক লেট হয়েছে, সেকেন্ড ডোজও লেট আসে, অনেক দিন বাইরে দাঁড়িয়ে থেকে টিকা দেওয়া লাগছে। ডিপথেরিয়া, হুপিং কাশি ও ধনুষ্টঙ্কারের পেন্টাভ্যালেন্ট, নিউমোনিয়ার পিসিভি, হেপাটাইটিস বি ও পোলিও প্রতিরোধে আইপিভি টিকা 4 সপ্তাহ অন্তর 3 ডোজ ও ওপিভি 4 ডোজ দেওয়া হয়। 1 মাস অপেক্ষার পর বৃহস্পতিবার জেলার ইপিআই সেন্টারে এসেছে 24,000 টিকা, কিন্তু তা চাহিদার তুলনায় 2 থেকে 3 গুণ কম বলে জানান সংশ্লিষ্টরা। হিমশিম খাইতেছি, কিন্তু ওরা যদি সিরিয়ালি আসতো তাইলে আমাদের জন্য সুবিধা হইতো অনেক। আর এইখানে ধরেন বাহিরের লোকও অনেক বেশি আসে। আমরা যে ভ্যাকসিন পাইছি অর্ধেক ভ্যাকসিন আমরা সদরে দিয়ে আসতে হয়। সদরও আমাদের এই সেন্টার, সদরে দিয়ে আসতে। আর আমরা 27টা সেন্টারে যদি আমরা একদিন খেলা দেই, একদিন আমরা অন্তত 2 দিন বা 3 দিন যায় আমাদের ভ্যাকসিনগুলো। চিকিৎসকরা জানান, শিশু জন্মের পর ঠিক নির্দিষ্ট সময় পরপর টিকা দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। তবে নির্দিষ্ট সময়ে টিকা দিতে না পারলে থেকে যায় স্বাস্থ্য ঝুঁকি। এটা একটার সাথে আরেকটা কিন্তু জড়িত। তো এখানে আমি যেটা মনে করি, এই সাময়িক সংকটের জন্য এত ওয়ারিড হওয়ার কোনো কিছুই নেই, এত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কিছুই নেই। কারণ আমরা তো টিকা দিই প্রিভেনশনের জন্য। আর কোনো কারণে যদি আপনার সেই রোগটা হয়ে যায়, আমাদের তো চিকিৎসার অপশন আছে। জেলার ডেপুটি সিভিল সার্জন জানান, চাহিদা থাকলেও এখনই সমস্যা সমাধানের সুযোগ নেই। টিকার সংকট এটা দেশব্যাপী একটা ন্যাশনাল ক্রাইসিস। এখানে কুমিল্লাও যেহেতু সারা দেশ থেকে আলাদা না, একই রকম যে পরিমাণ ডিমান্ড সেই পরিমাণ আমরা দিতে পারতেছি না। টিকা আসতেও কিছুটা ডিলে হবে, দেরি হবে। এমন অবস্থায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পরিমিত পরিমাণে পুষ্টিকর খাবার দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। গেল বছরও 6 লাখ পেন্টাভ্যালেন্ট টিকার চাহিদা থাকলেও পাওয়া যায় 4,72,520টি টিকা। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা।
মাঘের শুরুতে চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত, সাথে ঘন কুয়াশার দাপট। এতে বিপাকে পড়েছে ছিন্নমূল এবং খেটে খাওয়া মানুষ। শীতের তীব্রতার আরও বিস্তারিত খবর জানাতে চুয়াডাঙ্গা শহর থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী অনিক চক্রবর্তী। অনিক, চুয়াডাঙ্গায় শীতের সার্বিক অবস্থা জানতে চাই, আর সেই সঙ্গে আবহাওয়া অফিসের পূর্বাভাস কি আছে? রওশন, আপনি যেমনটি বলছিলেন যে ঘন কুয়াশায় আসলে ঢাকা পড়েছে সড়ক। সকাল থেকেই আমি দেখেছি যে ঘন কুয়াশায় ঢাকা ছিল চুয়াডাঙ্গা শহরে যে যানবাহনগুলো ভোর থেকেই চলাচল করছিল সেইগুলো হেডলাইট জ্বালিয়ে আসলে চলাচল করছিল। কিছুক্ষণ আগে আসলে কুয়াশা কেটে গেছে। এছাড়া সড়কে কিন্তু মানুষজনের উপস্থিতি একেবারেই কম। এই শীত বাড়ায়, মাঘের এই শীতের কাঁপুনিতে জনজীবন কিন্তু বিপর্যস্ত। সাধারণ যারা মানুষ আছে, নিম্ন আয়ের যারা মানুষ আছে, খেটে খাওয়া যারা মানুষ আছে, তারা চরম আকারে দুর্ভোগে পড়েছে। চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস আজ সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করেছে 11.3 ডিগ্রি সেলসিয়াস। গতকাল কিন্তু দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায় 9.6 ডিগ্রি সেলসিয়াস। শুধু গতকালই নয়, এই চলতি মৌসুমে কয়েক দফায় কিন্তু দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এই জেলায়। হঠাৎ করে এই শীত বাড়ায় নিম্ন আয়ের মানুষ, যারা শ্রমিক আছে, খেটে খাওয়া মানুষ আছে, তারা কিন্তু দুর্ভোগে পড়েছে। বিশেষ করে তাদের শ্রমের যে আয়ের যে উৎস, সেখানে কিন্তু আসলে বড় আকারে ভাটা পড়েছে। সকালে অনেকে কাজ না পেয়ে বাসায় ফিরে গেছে। অতি প্রয়োজনীয় কাজ ছাড়া সকাল এবং সন্ধ্যার পরে মানুষজন কিন্তু বাসা থেকে খুব একটা বেরোচ্ছে না। বেলা বাড়লেও মানুষের উপস্থিতি আসলে সড়কে কমই দেখা যাচ্ছে। এছাড়া সূর্যের দেখা মিললেও সেই সূর্যের কিন্তু আসলে উত্তাপ পাচ্ছে না জেলাবাসী। পাশাপাশি আবহাওয়া অফিসের যে পূর্বাভাস, আবহাওয়া অফিস বলছে যে সামনের যে দিনগুলো, সেই দিনগুলো এরকমই থাকবে, অর্থাৎ আরও ভয়াবহ হতে পারে। তাপমাত্রা নামতে পারে, কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, অর্থাৎ মৃদু শৈত্যপ্রবাহ চলছে চুয়াডাঙ্গার উপর দিয়ে। সবকিছু মিলে চুয়াডাঙ্গার মানুষ কিন্তু আসলে বিপর্যস্ত। এছাড়া এই শীত বাড়ায় মাঠের অবস্থা যদি আমি বলি, যে ভোরে যারা কৃষক মাঠে কাজ করতে আসে, তারা কিন্তু আসলে কাজ করতে পারছে না, যার কারণে বাজারঘাটেও আসলে ব্যবসায়ী, ক্রেতা, কৃষক সকলের উপস্থিতি কম। তো সব মিলিয়ে কিন্তু আসলে শীত এক প্রকার দুর্ভোগ বয়ে এসেছে চুয়াডাঙ্গাতে। এই শীত বাড়ায় শুধু শহরবাসী নয়, সদর হাসপাতাল, এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ক্লিনিক, সেখানেও আসলে শীতজনিত রোগীর সংখ্যা প্রতিনিয়তই আসলে বাড়ছে। এছাড়া সদর হাসপাতাল এবং উপজেলাতে শীতজনিত রোগ নিয়ে আমরা এখন পর্যন্ত খোঁজ নিয়েছি যে 5 জন শিশু মারা গিয়েছে। তো এই এমন পরিস্থিতিতে যারা চিকিৎসক আছে, তারা যারা ভর্তি হচ্ছে রোগীরা, তাদেরকে জানানো হচ্ছে যে শিশুদের প্রতি এই শীতের সময় বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তারা বলছে যে এই শীতের সময় শিশুদেরকে উষ্ণ গরম পানি খাওয়ানোর জন্য, পাশাপাশি এই নরম খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তো সব মিলিয়ে শীত পরিস্থিতি কিন্তু আসলে দুর্ভোগ বয়ে এসেছে চুয়াডাঙ্গাতে। তো রওশন, আমার কাছে শীত পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গা থেকে এই ছিল সবশেষ। শীতের তীব্রতার খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন সহকর্মী অনিক চক্রবর্তী। এখন সকালে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পরেই। আবারও স্বাগত। এখন সকালে মানিকগঞ্জে মৎস্য আড়তে চাষের মাছের সরবরাহ ভালো থাকায় কমেছে দাম, তবে অপরিবর্তিত রয়েছে দেশি মাছের দাম। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে তরা মৎস্য আড়ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ জামান। আসাদ, জানাবেন যে প্রতিদিন কত টাকার মাছ বিক্রি হয় এই আড়তে, আর চাষের মাছের দাম আগের তুলনায় কত টাকা কমলো? রওশন, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি তরা মৎস্য আড়ত। এটি মানিকগঞ্জের সবচেয়ে বড় মৎস্য আড়ত। এখানে একেবারে ভোর হওয়ার আগে থেকে, মানে 4টা সাড়ে 4টা থেকে কিন্তু বেচা বিক্রি শুরু হয়, কারণ এখানে খুচরা এবং পাইকারি দুই বিক্রি হয়। তো ভোরের দিকে সবচেয়ে বেশি যারা পাইকার রয়েছে, তারা কিন্তু এখান থেকে মাছ কিনে নিয়ে মানিকগঞ্জের বিভিন্ন বাজারে সেগুলো কিন্তু খুচরা বিক্রি করে। আর অপরদিকে যে 2 সপ্তাহের ব্যবধানে কিন্তু পাঙাশ মাছ, মানে যে দেশীয় যে মাছ রয়েছে, সেটা দরদাম ঠিক রয়েছে, কিন্তু চাষের মাছের দাম এবং সামুদ্রিক মাছের দাম কিন্তু কমেছে প্রায় 10 থেকে 20 টাকা পর্যন্ত। পাঙাশ মাছ আজ বিক্রি হচ্ছে 160 টাকা, যেটা কিন্তু গত 2 সপ্তাহ আগেও সেটা আমরা বিক্রি হতে দেখেছি, শুনেছি যে 165
টাকা কেজিতে, এবং তেলাপিয়া যেটা বিক্রি হচ্ছে 160 টাকা, সেটা কিন্তু গত সপ্তাহে বিক্রি হচ্ছে 170 বা 75 টাকায়। আর অপরদিকে যে বার্মিজ রুই রয়েছে সেটা কিন্তু আজ বিক্রি হচ্ছে সাইজ অনুযায়ী 280 থেকে 310 টাকা কেজিতে, এবং বড়র যে রুই মাছ যেটা হচ্ছে 5 থেকে 6 কেজির জন্য, সেগুলো বিক্রি হচ্ছে 500 টাকা কেজিতে। আর পাবদা বিক্রি হচ্ছে 250 টাকা। চিংড়ি যেটা রয়েছে গলদা চিংড়ি যেটা বড় সাইজের সেটা হচ্ছে 720 টাকা, এবং মাঝারি সাইজেরটা বিক্রি হচ্ছে 600 টাকা। এবং ইলিশ মাছ বিক্রি হচ্ছে যেটা দুইটাই 1 কেজির উপরে যায়, মানে 600 গ্রাম বা 550-600 গ্রাম, সেটা কিন্তু বিক্রি হচ্ছে 1200 টাকা কেজিতে। অপরদিকে যে সামুদ্রিক মাছ, এটার দরপতন কিন্তু আমরা বেশ কয়েকদিন যাবত হচ্ছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। যেমন পাটা মাছ বিক্রি হচ্ছে 75 টাকা, যেটা আগে ছিল 100 টাকা, এবং সামুদ্রিক পুঁটি মাছ যেটা সেটা 95 টাকা এখন বিক্রি হচ্ছে, আগে বিক্রি হতো 110 টাকা। এবং চন্দনা মাছ যেটা রয়েছে সেটা 115 টাকায় বিক্রি হচ্ছে, যেটা গত এক সপ্তাহ আগেও কিন্তু 140 টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে যে বাটা মাছ রয়েছে 110 টাকার বাটা মাছ, সেটা কিন্তু এখন বিক্রি হচ্ছে 110 টাকা, আগে কিন্তু 140 টাকায় বিক্রি হতো। আপনার প্রশ্নের উত্তর যদি দিতে চাই, যে এখানে ভোর থেকে সকাল 8:30-9টা পর্যন্ত যে মাছ বিক্রি হয়, তাতে করে 70 থেকে 1 কোটি টাকার মতো কিন্তু এখানে বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি হয়। অপরদিকে যে এই যে মাছের আড়ত, এই আড়তে কিন্তু দেশীয় মাছের সরবরাহ তুলনামূলকভাবে আগের চেয়ে একটু ভালো, এবং দামটাও বেশ পাচ্ছেন বলে জেলেরা জানিয়েছেন। তারা জানিয়েছেন যে বিভিন্ন ক্যাটাগরির মাছ দিয়ে যেটা হচ্ছে তারা বিক্রি করছেন 300 টাকা থেকে কেজি শুরু করে কিন্তু 600-700 টাকা কেজিতেও কিন্তু দেশীয় মাছ বিক্রি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো রওশন, এই ছিল আমার কাছে মাছের বাজার থেকে সর্বশেষ সংবাদ। মানিকগঞ্জের মৎস্য আড়তের মাছের দাম দর নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আসাদ জামান। ফেনী 250 শয্যা জেনারেল হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীরা বেতন পাচ্ছেন না 6 মাস যাবত। এর ফলে বকেয়া পরিশোধের দাবিতে কর্মবিরতিতে রয়েছেন তারা। এতে বাধাগ্রস্ত হচ্ছে হাসপাতালের নিয়মিত সেবা কার্যক্রম। দ্রুতই এই সমস্যার সমাধান না হলে ভোগান্তি আরও বাড়ার শঙ্কা এবং রোগী এবং স্বজনদের। আরও জানাচ্ছেন সোলাইমান ডালিম। ঝর্ণা রক্ষিত 2 যুগ ধরে ফেনী জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছেন, কিন্তু গত 6 মাস ধরে বন্ধ রয়েছে তার বেতন। গত বছর বন্যায় ঘরবাড়ি হারিয়ে এখন আশ্রয় নিয়েছেন বোনের বাড়িতে। দিশেহারা হয়ে পড়েছেন 4র্থ শ্রেণীর এই কর্মচারী। আউটডোরে ডিউটি করতেছি, 10টা টাকা কোথাও এত আসে না, এইভাবে কি চলতে পারেনি। সরকারও যদি আমাকে বেতনগুলো দে, আমরা চলতে পারি। আমাকে এই কষ্ট কে বহন করব? এত কষ্ট করে সংসার চালানি যায়। কর্মচারী হাসিনা আক্তারের অবস্থা আরো শোচনীয়। এই চাকরির আয়ে চলত 6 জনের সংসার, এখন গড়ভাড়া দিতে পারছেন না। খাবার জোগাড়ও হয়ে পড়েছে অসম্ভব। আমাদের ঘর ভাড়া সবকিছু তো এইটা দিয়ে চলে। নয়তো আজ যে দীর্ঘ 7 মাস বেতন দেয় না, 7 মাস আমরা কিভাবে চলি? হাসপাতাল সূত্রে জানা গেছে, আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ পাওয়া 53 কর্মচারীর মধ্যে পরিচ্ছন্নতা কর্মী, ওয়ার্ড বয়, দারোয়ান সহ রয়েছেন অন্যান্যরা। তাদের প্রতি মাসে 15,000 টাকা বেতন পাওয়ার কথা থাকলেও অভিযোগ রয়েছে ঠিকাদার এবং হাসপাতালের কিছু কর্মকর্তার যোগ সাজেশে দেয়া হচ্ছে মাত্র 8,000 টাকা, আর সেই বেতনও বন্ধ রয়েছে 6 মাস যাবত। তারা বলে কন্ট্রাক্টর ঠিকাদার এগিয়ে নাই, তো ঠিকাদার হইলে টাকাটা পাওয়া যাবে। এই কবে আসে বিষয়ে বিদ্যান্ত জানা যায় না, শিউরও দিতেছে না কেউ। 16,000 টাকা বেতন উঠায় আমাদের বেতনের থেকে, 16,000 থেকে 8,000 টাকা করে বেতন দেয়। আজকে 7 মাস লাগে বেতন নাই। এখন আমরা কাজ অব্যাহত রাখছি। আমরা একটা ফুল বেতন দেওয়ান ছাড়া, নির্ধারিত বেতন দেওয়ান ছাড়া আমরা কাজে ঢুকবো না। আমাদের ন্যায্য বেতন আমরা চাই। সেবার মান যতটুকু আছে আগে থেকে কম মনে হচ্ছে লোক বলের কারণে। এই জটিলতা নিরসনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আউটসোর্সিংয়ের জন্য বলা আছে তারা জুলাই থেকে বেতন পাচ্ছে না। তো আমরা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি, বেশ কয়েকবার তাদেরকে আমরা অবহিত করেছি। আমাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের হেড অ্যাসিস্ট্যান্ট সাহেব, আমাদের সহকারী পরিচালক মন্ত্রণালয়ে গিয়ে নিজেরাই গিয়ে স্যারদের সাথে কথা বলে এসছেন, দেখা করে এসছেন। তো আশা করি একটা সমাধান হতে পারে। হাসপাতালের রোগী, তাদের স্বজন ও স্থানীয়রা বলছেন, সেবার মান বাড়াতে হলে কর্মচারীদের বেতন নিয়ে সৃষ্ট জটিলতার সমাধান প্রয়োজন। সোলাইমান ডালিম, এখন ফেনী।
এখন সকালে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। আরও একবার স্বাগত এখন সকালে। ওমরা ও ভিজিট ভিসায় সৌদি আরবে যেতে হলে 10 দিন আগেই বাধ্যতামূলকভাবে ইনফ্লুয়েঞ্জা টিকা নিতে হবে। এক বিজ্ঞপ্তিতে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই নিয়ম কার্যকর হবে আগামী 10 ফেব্রুয়ারি থেকে। তবে সাধারণ কর্মীদের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো নির্দেশনা দেয়া হয়নি। সৌদি আরব থেকে বাকিটা জানাচ্ছেন জাহাঙ্গীর আলম হৃদয়। আগামী 10 ফেব্রুয়ারি থেকে ইনফ্লুয়েঞ্জা টিকা দেওয়া ছাড়া কোনো যাত্রী সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী উমরা পালন ও ভিজিট ভিসার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে এই টিকার সার্টিফিকেট থাকতে হবে। বাংলাদেশি যাত্রীদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে বলে নিশ্চিত করেছেন রিয়াদে অবস্থিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার। সৌদিতে আসার জন্য সব যাত্রীর জন্য টিকার সাধারণ একটি প্রক্রিয়া চলমান আছে। আতঙ্কিত না হয়ে সবাইকে টিকা গ্রহণের পরামর্শ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও জেনারেল অথরিটি সিভিল এভিয়েশন। এদিকে সৌদি সরকারের এমন নির্দেশনায় আতঙ্কিত না হয়ে সবাইকে টিকা গ্রহণের আহ্বান প্রবাসী বাংলাদেশিদের। যারা সৌদি আরবে ভিজিট ভিসা এবং উমরা ভিসা আসবে তারা প্রত্যেকে যেন ইনফ্লুয়েঞ্জ নামে একটা টিকা ব্যবহার করে। সৌদি মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে সকলকে ইনফ্লুয়েঞ্জা টিকা দেওয়ার জন্য। স্বাস্থ্য ঝুঁকির ব্যাপারে একটু সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা, যারা আসবেন অবশ্যই ইনফ্লুয়েঞ্জা টিকা নিয়ে সৌদি আরবে আসবেন। তবে সৌদিতে কর্মরত সাধারণ শ্রমিকদের ক্ষেত্রে এ ধরনের কোনো নির্দেশনা এখনও জারি করেনি সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন সৌদি আরব। আফগানিস্তানের নারী ক্রিকেটাররা হয়েছেন বৈষম্যের শিকার। তালেবান ক্ষমতায় আসার পর নারী ক্রিকেটে আসেনি কোনো সুখবর, এমনকি আইসিসি থেকেও পাননি ন্যূনতম সহযোগিতা। আফগান নারী ক্রিকেটার ফিরোজা আমিরি জানিয়েছেন তার আক্ষেপের কথা। বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইহসান। 2021 সালে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে নিষিদ্ধ হয় মহিলা ক্রিকেট। সব ধরনের খেলাতেই নিষিদ্ধ করা হয়েছে নারীদের অংশগ্রহণ। আফগান নারী ক্রিকেটারদের ব্যাপারে আইসিসির কড়া সমালোচনা করেছেন দেশের নারী ক্রিকেটার ফিরোজা আমিরি। 2021 সালে নারীদের খেলাধুলা নিষিদ্ধ হবার পর থেকে দেশের প্রায় 20 জন নারী ক্রিকেটার পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ায়। বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার অস্ট্রেলিয়ায় থিতু হলেও আইসিসি থেকে পাননি কোনো রকম সহায়তা। We have not received any call from ICC and ACB. I really don't understand why they don't want to speak with us, and they don't accept us an Afghanistan players. I don't know why, because now we are in Australia. অনেক বন্ধুবান্ধব বা আত্মীয়দের ছেড়ে অস্ট্রেলিয়া এসেছেন আমিরি। চাকরির জন্য শিখতে হয়েছে ইংরেজি। আইসিসির কাছে আবেদন করেছিলেন রিফিউজি দল হিসেবে তাদেরকে ক্রিকেট খেলার সুযোগ দিতে, কিন্তু সেই আবেদনও সাড়া দেয়নি তারা। I hope one day I can play for Afghanistan and also play for BBL. I love Renegades team and I hope this happen one day. তবে ফিরোজা সহ বাকি ক্রিকেটাররা এখনও স্বপ্ন দেখা ছাড়েননি। তারই প্রয়াস হিসেবে আগামী 30 জানুয়ারি মেয়েদের অ্যাশেজ সিরিজের আগে বর্ডার একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। আমিরি আশা করছেন এই খেলাই তাদের হয়ে ঘরহারা কিংবা দেশ ছাড়া সব নারী খেলোয়াড়দের এক নতুন বার্তা দিবে, স্বপ্ন দেখাবে এক নতুন পৃথিবীর। সম্প্রতি আফগান নারী ক্রিকেটাররা আবার আলোচনায় এসেছেন যখন একজন ইংরেজ রাজনীতিবিদের লেখায় উঠে এসছে লাহোরে আফগানিস্তানের সাথে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড খেলতে অস্বীকৃতি জানানোয় ইসিবি এই ব্যাপারে আইসিসিকে জানিয়েছে লিঙ্গ বৈষম্যের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে। আফগান ছেলেদের ব্যাপারে খুশি আমিরি। তিনি চান ছেলেদের পাশাপাশি মেয়েরাও পাক সাফল্য, মেয়েদের খেলার সুযোগ হোক আরও বেশি। আইসিসিও সর্বশেষ এই ব্যাপারে নিজেদের অবস্থান জানিয়েছে। তারা বলেছে আফগানিস্তানের অবস্থা তারাও পর্যবেক্ষণ করছে। আইসিসির এক গভর্নিং বডি সদস্য জানিয়েছেন আফগানিস্তান ক্রিকেটে তাদের পূর্ণ সমর্থন আছে। তারা চান নারী ও পুরুষ উভয়ের জন্য খেলার সুযোগ তৈরি করতে। আফগান ক্রিকেট বোর্ডও আইসিসিকে অনুরোধ করেছে সরকারি নিয়মের জন্য খেলোয়াড়দের শাস্তির আওতায় না আনতে। ফারহান ইহসান, এখন। শেষ করছি এখন সকাল, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। I, Donald John Trump, do solemnly swear. I, Donald John Trump, do solemnly swear. That I will faithfully execute.
that I will faithfully execute the office of President of the United States. the office of President of the United States. প্রেসিডেন্ট হিসেবে আবারও হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের বদলে শান্তি ফেরানোর অঙ্গীকার। তিস্তা এবং রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে আসতে পারে নতুন ঘোষণা, ভারতের জন্যও বিশেষ বার্তা। ভূমি অধিগ্রহণ জটিলতায় ঢাকার সঙ্গে 6 লেন সড়কের কাজে সিলেট অংশে ধীরগতি, 1.5 বছরে 12% অগ্রগতি। এবং নিউমোনিয়া সহ 4 ধরনের টিকা সংকটে কুমিল্লায় হুমকিতে শিশুর স্বাস্থ্য সুরক্ষা। উৎকণ্ঠায় অভিভাবকরা, মিলছে না সমাধান। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।